আমার পতন দেখেছে কয়েকজন, উত্থান আমি সারা পৃথিবীকে দেখাবো। তৃণমূলের তাবড়ো নেতা মন্ত্রী তোমাকে ভয় করতে, তুমি ফোন করলে ফোন তুলতে ভয় পেতো, এটা কি ফিনিক্স পাখির মতো ফিরে আসা? কেউ বা কারা দিদি আমাকে স্নেহ করেন সহ্য করতে পারছিল না। কিন্তু অভিমানও তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো কুণাল ঘোষকে কাছে টেনে দিন, আমাকে ভালোবাসলে আমি জুতো পালিশ করে দিতে পারি। অভিষেকের ক্ষেত্রে কি লেস ইমোশন মোর পারফরমেন্স? বনামের ব্যাপার নেই। শিক্ষিত যুবকের চাকরিও বিক্রি হয়ে গেছে। আরো বান্ধবীর ফ্ল্যাট থেকে তো 50 কোটি টাকা বেরোয়নি দাদা। 100টার কাজ কি ঠিক নাকি? এই ভোটে তৃণমূল নাকি কর্পূরের মতো উবে যাবে। আমাকে এখানে পুঁতলে আমি কিন্তু নতুন গাছ হয়ে বেরিয়ে আসবো। নমস্কার। বাংলার এই ভোটে যে মানুষটা সাক্ষাৎকার না নিলে দ্য ওয়াজ স্পেশাল 26-এর পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যেত। আজ তার সঙ্গেই কথা বলবো, কুণাল ঘোষ। আমি মনে করি যে কুণাল ঘোষ হচ্ছেন বাংলার রাজনীতিতে এখন প্রায় ফোড়নের মতন, মানে হিন্দিতে যাকে বলে ছক, যিনি না থাকলে এই রান্নাটাই একটা স্বাদু রান্না হয় না। তিনি এমন কথা বলেন, তার শব্দচয়ন, তির্যক ভাষা, তার চাচাচোলা আক্রমণ ভাইরাল হয়, রিল হয়। সেই মানুষটার সঙ্গে আজকে আমরা কথা বলবো। এবং তিনি এতটাই ডাকাবুকো যে রঘু ডাকাতকেও তিনি রিয়াক্ট করতে পারেন না। কুণালদা হাসছে শুনে। তো কুণালদাকে আমার প্রথম প্রশ্ন প্রথমেই যে বেলেঘাটা থেকে কুণাল ঘোষ প্রার্থী, এই খবর কুণাল ঘোষকে কে দিয়েছিল প্রার্থী তালিকা ঘোষণার আগে? না, এটা দলের সম্পূর্ণ একটা অভ্যন্তরীণ বিষয়, সে বিষয়টাই আমি একদমই মন্তব্য করবো না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী, মুখ্যমন্ত্রী, তাঁর আশীর্বাদেই এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নিশ্চিতভাবে তাঁর সহযোগিতায় বেলেঘাটা থেকে প্রার্থী। তবে আমি গোটা বিষয়টা একেবারেই এটা কোনো পার্সোনাল কোনো একটা ব্যাপারের মধ্যে দেখছি না। আমার কাছে এটা এখন বাংলায় একটা মুভমেন্ট, একটা আন্দোলন চলছে। একদিকে ডেভেলপমেন্ট আর অন্যদিকে বিজেপির অ্যান্টি বেঙ্গল নানা ধরনের। তো এই মুভমেন্টটার নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই এক একটা রোলে আছি। হতে পারি আমি আজ প্রার্থী, আমি যেখানে বসে আছি এটা আমার ঘটনাচক্রে হোম ওয়ার্ড, কারণ আমি হোম কনস্টিটিউয়েন্সি থেকে লড়ার সুযোগ পেয়েছি। তো আমি এখানে একটা সময় দেয়াল লিখতাম, আমি বুথে এজেন্ট বসেছি। তো সেখান থেকে আস্তে আস্তে সেই জায়গায় আমি লড়ার একটা সুযোগ এখানে রয়েছে। তো আমি এটা সামগ্রিক একটা আন্দোলনে মমতাদি নেত্রী, বাংলায় আমরা সবাই সৈনিক, আমি এই প্রতিনিধিত্ব হিসেবে দেখছি। আমি কেন, ধরো আজ থেকে 4 দিন বাদে 5 দিন বাদে ভোট, এটা হয়তো অবান্তর লাগতে পারে, কিন্তু আমি তবুও বলবো যে বেলেঘাটায় প্রার্থী হয়ে কুণাল ঘোষ খুশি? দেখো, আমি যদি বলি খুশি নই, তাহলে সেটা তো মিথ্যা কথা বলা হবে। তার কারণ হয়তো আমি একভাবে ভেবেছি, দল একভাবে ভেবেছেন, দল কাকে কখন কোন স্লটে, দলের কাজ গোটা বিষয়টা। আবার একজন আমি যেমন রাজনৈতিক কর্মী ছিলাম, পরবর্তীকালেও প্রত্যক্ষ রাজনীতি, মাঝখানে যে সাংবাদিকতাটাও করেছি বা আজও করি, শঙ্খ তুমি নিজেই সাক্ষী, সেখানে তো এই রাজনীতির বিটটাই আমার পছন্দ। ফলে এই ক্ষেত্রটা এবং বিভিন্নভাবে জনসংযোগ, একটা সময় এমপি ছিলাম, কাজ করার এইসব এলাকায় আমি এমপি, এমএলএ, কাউন্সিলর থাকি বা না থাকি, এনাদের সঙ্গে আমার এমনি দীর্ঘদিনের সম্পর্ক। সেখানে যদি দল একটা দায়িত্ব দেয়, কোনো একটা সম্মান, যে একটা, সেটাকে আমি খারাপ কেন বলবো? আমি অন্য কারণে জিজ্ঞাসা করলাম কুণালদা। তার কারণ হচ্ছে যে বাংলার রাজনীতিতে সবচেয়ে যে বর্ণময় সময়, সেই সময়ে কুণাল ঘোষ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, একই সঙ্গে সৌমেন মিত্রের সাথে একদম প্রায় কিচেনে ঢুকে যাওয়ার সম্পর্ক, আবার অনিল বিশ্বাসের সাথেও দুর্দান্ত একটা সম্পর্ক। তো এই কুণাল ঘোষ তো আয়নায় নিজেকে কিং মেকার দেখেন। আমি এই জন্য জিজ্ঞাসা করছি বেলেঘাটা। আমার বেলেঘাটার জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে, আমি কুণাল ঘোষকে দেখেছি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 10 নম্বর জনপথে ঢুকে যাচ্ছেন, সেখান থেকে গাড়িতে করে মুলায়ম সিং যাদবের বাড়িতে ঢুকে যাচ্ছেন, পার্লামেন্টের করিডোর দিয়ে যখন হেঁটে আসছেন, হাতে 2টো মোবাইল ফোন, এবং এখানে সংবাদপত্রের সম্পাদক, একাধিক সংবাদপত্র, সংবাদ মাধ্যমের সম্পাদক, সেটাও চালাচ্ছেন। তো এই কুণাল ঘোষকে আমি কিং মেকারই দেখেছি, মানে একটা ভাবনা তার ভেতর থেকে আছে, কুণাল ঘোষ অস্বীকার করতে পারবে না। আমি বেলেঘাটা ওই কারণে জিজ্ঞাসা করছি। তারপরে বেলেঘাটা
মানে সেটা কি এটা উপর থেকে এখানে একটা মানে একটা না, এটা জীবনে আমার জীবন মানে আমি স্বর্গ দেখেছি, নরক দেখেছি, জ্ঞান তো কোনোদিন কোনো অন্যায় করিনি, কিন্তু আমি অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা আমার হয়েছে, এবং আমি জ্ঞানত অন্যায় করিনি সেটা ঈশ্বর সাক্ষী আর বিচারকরা সাক্ষী, নইলে আজকে আমি হোম কনস্টিটিউয়েন্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আমি আজ জনতার দরবারে ভোট ভিক্ষা করার সুযোগ আমি পেতে পারি না। কিন্তু এই যে কথাটা যে আমি বেলে ঘাটায় জীবনে এক একটা ফেজ, এক একটা স্লট, এক এক রকম দায়িত্ব, এক এক রকম ভূমিকা, নানা ধরনের এক্সপেরিমেন্ট তো আমি আমার নিজের জীবনের উপর করলে। তবে একটা জিনিস বলে রাখি, যেটা চট করে সামনে আসে না, আমাকে কিন্তু মাননীয় নেত্রী প্রথম বিধানসভায় দাঁড়াতে বলেছিলেন 2006 সালে দমদম কেন্দ্রে। তো বিধানসভা নির্বাচনের আগে তখন মমতা দি একবার ডেকে পাঠান, বাড়ি গিয়ে দেখি বাইরে প্রচুর ভিড়, নমিনেশন। তো ঘরের ভেতরে 4 জন, মমতা দি, মানিক মজুমদার, মানিকদা তখন বেঁচে, মুকুল রায় তখন বেঁচে, এবং অরূপ বিশ্বাস। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমায় বলেন তখন অরুণাভ ঘোষকে নমিনেশন দেওয়া হবে না, অরুণাভদা বেরিয়ে যাচ্ছে, যে তোমাকে দমদমে লড়তে হবে। তখন আমি বলেছিলাম দিদি আমি এখন একটু চুটিয়ে সাংবাদিকতা করছি, আরো কিছুদিন করি, তারপর তখন তো দমদম ভিয়েতনাম। সে হোক না, ওইসব নিয়ে আমি ভাবি না। এই ওয়ার্ডটা, এই যে আমি যেখানে বসে আছি এখন বেলেঘাটার মধ্যে, ওয়ার্ড নাম্বার 28, আমরা যখন 28 প্রথম কাউন্সিলর জিতেছি, দিদিকে বলেছিলাম ফারজানা আলমকে প্রার্থী দিন। দিদি বলেছিলেন যে লোকসভা বিধানসভায় হয়, ফারজানা খুব দক্ষ ভালো মেয়ে, বাট বাড়ি পিকনিক গার্ডেনে কাউন্সিলর ইলেকশন কি পারবে? 4-5 বার হারা ওয়ার্ড, আপনি একবার দিয়ে দেখুন। তো তখন তো ভিয়েতনামই ছিল, তখন তো বামফ্রন্ট সরকার, এখানে সিপিএম এর ওয়ার্ড। এইখান থেকে জিতিয়ে এনেছি শঙ্খ। এখানে আমি ঘটনাচক্রে যে জায়গাটায় আছি, এটা হরিনাথদের রোড, ভোটের দিন সকাল, আজকে যিনি বিধানসভায় সিপিএম এর আমার বিরুদ্ধে প্রার্থী, সেই 2010 সালে তিনি কাউন্সিলরে ফারজানা আলমের বিরুদ্ধে লড়েছিলেন। এখানে কোনো বুথ নেই 100 মিটারের মধ্যে। সকালে আমি ভোটের সব ব্যবস্থা করে এইখানে বসে চা খাচ্ছিলাম, এই যেখানে আছি এইখানে বসে চা খাচ্ছিলাম, মারা দিদিরা দিচ্ছিলেন। এই প্রার্থী পুলিশ নিয়ে আমাকে এখান থেকে অ্যারেস্ট করাতে এসেছিলেন, আমি নাকি ভোটের বুথের কাছে ঘুরছি, এখানে কোনো বুথ নেই। সেদিন এখানকার মা বোনেরা বেরিয়ে এসে চূড়ান্ত আক্রমণাত্মক ভাবে যদি বাধা না দিত, আমাকে এখান থেকে পুলিশ সেদিন তুলে নিয়ে যেত। বলে এসব আমার দেখা এই ওয়ার্ড থেকে, সেটাও তো ভিয়েতনাম ছিল। আমি ওসব ভাবি না। আমায় যদি দল কোনো অ্যাসাইনমেন্ট দেয়, তাহলে কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, আমার কাজ নয়, সেটা আমি আমার কাজ আমি সর্বশক্তিতে চেষ্টা করব। সেটা আমি ডাকাবুকো দিয়ে শুরুই করেছি। কিন্তু নরকের প্রসঙ্গ কুণালদা তুমি যখন তুললে, আমি তুলি এটা, নরকের প্রসঙ্গ তুমি যখন তুললে, সেই পর্যায়ে আমি তো তোমাকে দেখেছি। আমার মনে আছে যে সল্টলেকে আমাদের ওয়ালের অফিসে তোমার ওই সময় তোমার সাথে আড্ডা হয়েছে। তৃণমূলের তাবড়ো নেতা মন্ত্রী তোমাকে ভয় করতে, তুমি ফোন করলে ফোন তুলতে ভয় পেত, তোমার ছায়া গায়ে মানে পড়লে ভয় পেত, ঠিক আছে? সেই জায়গা থেকে আজকে কুণাল ঘোষকে বেলেঘাটায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে বলছেন যে কুণাল ঘোষ বেলেঘাটায় আমার প্রার্থী। এটা কি ফিনিক্স পাখির মতো ফিরে আসা? ঈশ্বর, আমি ঈশ্বর বিশ্বাসী। আমি মনে করি সময় সর্বশক্তিমান। কেউ বা কারা দিদি আমাকে স্নেহ করেন, সহ্য করতে পারছিল না, আর আমি আবেগতাড়িত ছেলে, এমন একটা গিয়ে জটে পড়ে গেছিলাম, ঝড়ঝাপটা আমার উপর চলে এসেছিল, কিন্তু আমি তো 1 ইঞ্চি সেখান থেকে নড়িনি। ফলে আমি যেখানে ছিলাম দাঁড়িয়ে আছি, আজকে সবাই সেটা দেখতে পাচ্ছেন। এবং আমার ধারণা মাননীয় নেত্রীও অনুভব করেছেন অভিভাবকের মতো, যে এর ওপর অনেক অত্যাচার অবিচার কেউ কেউ করে ফেলেছেন। তো ফলে আমি যেখানে ছিলাম আমি সেখানেই দাঁড়িয়ে আছি। আমি দেখছি 4-5টা, আমি যা যা বলেছিলাম, আমি যা যে লড়াইটা দিয়েছি, আজকে যখন সেটা দল সম্মান দেয়, স্বীকৃতি দেয়, নিশ্চিতভাবে সেটা ভালো লাগে। এই যে যখন কঠিন সময় এবং জেল থেকে বেরিয়ে আসার পরে যে অধ্যায়, সেই সময় আমি জানি মুকুলদা তখন বিজেপিতে চলে গেছেন 2017 সালে অক্টোবর মাসের পরে একটা সময়। আবার তুমি আবার আগুনে ঘি ঢেলে দিলে মুকুলদাকে দিয়ে তোমার পার্টি পুজোর উদ্বোধন বিজেপিতে যায়নি তখন। যাই হোক, ওই একটা পর্যায়ে মুকুলদা তোমাকে টানাটানি করছিল বিজেপিতে নিয়ে যাওয়ার জন্য। মুকুলদা আমার হলো কি, তখন আমাকে বিজেপি কেন্দ্রীয় সরকার একটা কমিটি দিল, তো আমি সবিনয় সেটা প্রত্যাখ্যান করলাম। এরপর মুকুলদা বাড়িতে এলেন, আমাকে বোঝালেন তৃণমূলে থেকো না, বিজেপিটা আমরা একসঙ্গে করবো। বললাম বিজেপি আমার দ্বারা করা হবে না, ওই নীতি চলে না। তো তারপর আমার পাড়ারও অনেক বন্ধুকে বোঝালেন, আমার কুণালকে বল তৃণমূলে ওর কোনো ভবিষ্যৎ নেই,
আমি বলেছিলাম দেখো এই ভবিষ্যৎ অতীত এই দিয়ে চলে না, একটা বেসিক নীতি আদর্শ থাকে। যেদিন দলের সঙ্গে আমার ঝগড়া, যেদিন আমি জেলে, যেদিন টিভিতে দেখা যাচ্ছে হয়তো একটা ঝগড়া চলছে, সেই মাসেও মানুষ জানতে পারছেন না আমি দলকে আমার চাঁদা দিয়ে প্রমাণ করে দিচ্ছি আমি কিন্তু দলের অনুগত সৈনিক, কুণাল ঘোষ কোনো অন্যায় করেনি। এখন মুকুলদা আমায় টানতে এসছিলেন, দলে ডেকেছিলেন, বসেছেন, বারবার এসছেন, মুকুলদা কেন আরো অনেকে এসছেন, ঠিক আছে আমি চা খেয়েছি, বাট আমি তৃণমূল থেকে নড়ছি না। মানে কারণ কুণাল ঘোষ একটা সময় সোমেন মিত্রের ঘনিষ্ঠ, কংগ্রেসি ঘরানাতেই তার রাজনৈতিক ভাবে বেড়ে ওঠা। প্রিয়দা যতদিন আমার রামমোহন সম্মেলনীর পুজোয় মমতাদি একাধিকবার এসছেন, সোমেনদা এসছেন, কিন্তু প্রিয়দা যতদিন সুস্থ ছিলেন আমার পাড়ার পুজো কিন্তু প্রিয়রঞ্জন দাসমুন্সিই উদ্বোধন করেছেন। তো এইটা আমি বুঝতে পারছি যে জেনেটিক্যালি ভেতরে একটা কংগ্রেসি ঘরানার একটা মনোভাব সবকিছু ছিল, কিন্তু অভিমানও তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সেই কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই কেন ফিরে গেলেন? প্রশ্নটা তো উল্টো হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো কুণাল ঘোষকে কাছে টেনে নিলেন। আমি তো এটাই শুনতে চাইছি। তাহলে শুধু ব্যাপারটা হচ্ছে দুজনেই কোথাও অনুভব করেছি যে কেউ দূরত্বটা বাড়িয়ে দিয়েছিল, এবং আমি যেমন অনুভব করেছি যে কেউ উনিও আবেগে চলেন, কেউ একটা আসলে তখন সবাই দেখছে আমি সর্বক্ষণ মমতাদির সঙ্গে নানা রকম কাজ করছি, মমতাদি স্নেহ করছেন, নানা ঈর্ষা, নানা রকম প্রতিহিংসার ব্যাপার থাকে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং মমতাদিও অনুভব করেছেন সেটা, আমিও অনুভব করেছি সেটা। উনি অনেক বড়, কিন্তু আমি চরম আমার সংকটের দিনেও আমি কিন্তু তৃণমূলকে অফিসিয়ালি ব্যাংকে চাঁদা দেওয়াটা বন্ধ করিনি, শুধু এটা রেকর্ড রাখতে যে কুণাল ঘোষ বেঈমান নয়, কুণাল ঘোষ ইমোশনালি হার্ট, তার অভিমান হতে পারে, তার রাগ হতে পারে, কিন্তু বাড়ির ওপর রেগে গিয়ে, বাড়ির দিদির উপর রেগে গিয়ে দল বদল করে পাশের বাড়ির জেঠুকে গিয়ে বাবা বলার ডাকার ছেলে কুণাল ঘোষ নয়। এই যে ফিরে এলে তারপরে তো একটা সময় যত গিয়েছে, তারপরে এই ফেরাটায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সাহায্য করেছেন, আশীর্বাদ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিপুল পরিমাণ একটা রোল ছিল, সক্রিয় সহযোগিতা করেছেন। এবং আমার যারা তৃণমূল, আসলে কি অনেকে বলে যে সেতু বন্ধুরা নাকি প্রথমে অভিষেকের দিক থেকে শুরু হয়েছিল, এই বিষয়টা আমি কোনো উত্তর দেবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মমতাদির সঙ্গেই যোগাযোগ হয় এবং যোগাযোগটা খুব সুন্দরভাবে এগোয়, এবং তারপর অভিষেক তাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। আর বাকি নেতা নেত্রীরা তো আমাকে এমনিই ভালোবাসতেন, আর যারা আমার পেছনে চক্রান্তটা করেছিল তারাই তো দল ছেড়ে বিজেপিতে চলে গেল। তখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে কারা ছিল ছদ্মবেশী আর কে সব আঘাত বুক পেতে নিয়েও যে দাঁড়িয়েছিল জমিতে, ক্রিজ ছেড়ে নড়েনি। কিন্তু তারপরে আসার পরে এই বছর খানেক, বছর দেড় দুয়েক তিনেক চারেক কাটার পরেই দেখতে পাওয়া যাচ্ছে যে কুণাল ঘোষ যখন নিজের মনে হয়, এবং তার একটা সমান্তরাল মত আছে পার্টির মতের বাইরে, আমিও ভালো করে পরিষ্কার জানি, সৌগত রায়কে যখন মনে হয়েছে সৌগত রায় সমালোচনা করা, সুদীপ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করা, এমনকি দেবের সাথে আমি কি আছে জানি না, কালকে রোড শো দেখে আমি অবাকই হয়ে গেলাম, সেই দেব আবার কুণাল ঘোষের সাথে রোড শো করতে যাচ্ছে, অথচ কুণাল ঘোষ রঘুরাঘাতকেও রেয়াত করে না। এই দিদিমণি বারণ করেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে কুণাল এত কেন? আমার একটা বদভ্যাস আছে, আমি একটা বেসিক্যালি ইমোশনাল, আমাকে ভালোবাসলে আমি জুতো পালিশ করে দিতে পারি। এটা যে আমি সন্ধ্যেবেলা কুণাল ঘোষের সভাতেও দেখলাম যে টিভিতে আমাকে একটু জাঁদরেল দেখাতে পারে, আমি ব্যক্তি কুণাল ঘোষ ওরকম নয়। আমি বলেছি যে টিভিতে আমাকে যতটা রাগি আর ঝগড়ুটে দেখায় আমি অতটা রাগি আর ঝগড়ুটে নই। আমি একটু আগের তাড়িত ছেলে, আমাকে ভালোবাসলে আমি জুতো সেলাই করে দিতে পারি, এই জুতো পালিশ করে দিতে পারি, কিন্তু আমার অকারণ গোতালে আমিও পাল্টা গুঁতিয়ে দিই। তখন সামনে কে আছে আমি দেখি না, হয়তো তাতে কিছু কিছু ক্ষেত্রে নিজেরও ক্ষতি হয়ে যায়, বাট আমি যা করি দলের স্বার্থে করি। কোথাও বাড়াবাড়ি করে ফেললে নেত্রী বা দল আমাকে বলে দেন অতটা ডোজ নয়, সেক্ষেত্রে আমি আবার সেটাকে একটুখানি স্পিড কমিয়ে নিয়ে একটু ব্রেক টেক ঠিক করে নিই। কুণালদা, যখন এই সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের একটানা মেয়াদ, সেই মেয়াদে শুরু থেকে যারা ছিলেন মন্ত্রী হয়েছিলেন, এখন কি মনে হয় যে দলে একটা বৃদ্ধতন্ত্র কায়েম হয়ে গেছে? কুণাল ঘোষ প্রার্থী হওয়াটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা একটা সন্ধিক্ষণ, যেখানে পরেশ পালের মতন একজন সিনিয়র লিডার তিনি জায়গা ছেড়ে দিচ্ছেন, এবং
ধারণা তৈরি হয়েছিল যে পরেশ পালের সাথে একটা সংঘাত, কিন্তু তুমি সংঘাত নয়। তুমি কিছুক্ষণ আগে পার্টি অফিসে বসে বললে যে পরেশ পাল চিঠি লিখে বলেছিলেন যে আমাকে প্রার্থী না করলে, যদি আমি অসুস্থ, আমার প্রার্থী না করা হলে আমি কুণাল ঘোষের নামও প্রস্তাব করে দিলাম। কিন্তু আমি যেটা বলছিলাম যে দলে কি বৃদ্ধতন্ত্র কায়েম হয়ে গেছে? না, এটা ভুল। অনেক দলে এটা আছে। তৃণমূল কংগ্রেস এমন একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 5টা জেনারেশন প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। ক্যান্ডিডেট লিস্ট যদি দেখা যায় তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মমতাদির থেকেও সিনিয়ররা যেমন আছেন, মমতাদির জেনারেশনের মানুষ যেমন আছেন, তারপরে যেমন আমরা রয়েছি, এই করতে করতে একেবারে দেবাংশু, মধুপর্ণা, মানে একেবারে জুনিয়র যারা 26, 27, 28 বছর বয়স, তারাও তো একদম সসম্মানে গোটা জিনিসটা লড়ছে। এবং শুধু প্রার্থীটাই শেষ কথা নয়, দলের সাংগঠনিক চেহারাটাও যদি দেখা যায় সেক্ষেত্রে বহু, মানে মমতাদি একমাত্র যেটা সিপিএম করেনি কখনো। সিপিএম আজকে সমস্তটা হারাবার পর বলছে নতুন মুখ এনেছে। সিপিএম এর নতুন মুখের কি ব্যাখ্যা? আমি নতুনদের সমর্থনে, এবং কয়েকটা ছেলে মেয়ে সিপিএম এর বেশ ভালো, বাট ইন্টারেস্টিংলি সিপিএম একটা কেন্দ্রে একটা নতুন মুখ পাঠালো, ফেসবুক ভরে গেল, ওরা তো গ্রাউন্ডের থেকে বেশি ফেসবুকে একটা হাত ফাত নেড়ে নতুন সূর্য উঠছে, নতুন প্রজন্ম। আরে 5 বছর আগে আর একটা কেন্দ্রে তার জামানত জব্দ হয়ে এসছে। তাকে পার্টি শেখাচ্ছে না যে তুমি জয় পরাজয়টা সব নয়, তুমি যেখানে হেরেছ তুমি 5 বছর মানুষকে সেবা করো, কাছে থাকো। তার বদলে তাকে আর একটা জায়গায় নতুন সূর্য উঠবে বলে পাঠাচ্ছে। আগের মোবাইলটা চেঞ্জ করে ফেলছে, আগের এলাকার লোক কিন্তু ওকে আর ওই মোবাইলে পাবে না। এই নতুন প্রজন্মের দাম কি? যে নতুন প্রজন্ম মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, একটা কেন্দ্রে 2বার নার্স করতে পারে না, নতুন নতুন জায়গায় রোটেট করে তাদের ঘুরিয়ে দেখাতে হয়। ফলে মমতাদি কিন্তু সেটা করেননি। মমতাদি একদম রাজনীতিতে প্রতিষ্ঠিত। আজকে যারা তৃণমূল সরকারের মন্ত্রী, তারা তো অনেকে, শঙ্খ তুমি জানো, তারা তো মমতাদি যুব কংগ্রেস আন্দোলনের প্রোডাক্ট, যেটা কিন্তু সিপিএম এর তরুণ প্রজন্ম বলতে আমরা কাকে জানতাম? সিপিএম এর সিনিয়র বলতে 80 বছর বয়সী জ্যোতি বসু, আর তরুণ প্রজন্ম বলতে বুদ্ধবাবু, বিমানবাবু, অনিলবাবু, তারা তখন সবাই 60-65-র কাছাকাছি। আমি এখানে কাটবো কুণাল দা, যতটা তুমি উত্তেজিত এই কথাগুলো বলছো সিপিএম কে, তার থেকে বেশি উত্তেজিত হয়ে আমি কুণাল ঘোষকে বলতে শুনেছি যে এই পার্টিতে কিছু নেতা রয়েছেন যারা মনে করেন যে সাংসদ, বিধায়ক, মন্ত্রী হওয়া আমাদের জন্মসিদ্ধ অধিকার, এবং পরের যে প্রজন্ম রয়েছে তাদের কাজ শুধু আমাদের জন্য দেওয়াল লেখা। না, কতগুলো প্রজন্ম শুধুমাত্র দেওয়াল লিখেই শেষ হয়ে যাবে। পার্টিতে মতামত থাকতে পারে, হয়তো সব পার্টিতেই বা সব প্রতিষ্ঠানেই একটা বেসিক ডিসিপ্লিন থাকা উচিত। আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে একটু, মানে আমার আরো একটু মানা উচিত সেগুলো, তো আমি বুঝি সেটা। তো এবার হয়তো আমি সেটা বলে ফেলেছি, পার্টির ভেতরের মতামত। বাট পার্টি কিন্তু সেগুলোকে, যারা এগুলো মতামতটা, এই মতামত, পার্টি তো সেগুলোকে মান্যতা দিচ্ছে দিনের শেষে। অর্থাৎ পার্টি ক্যান্ডিডেট চেঞ্জ করছে, পার্টি নতুন প্রজন্মকে আনছে, পার্টি নানা পেশার মানুষকে আনছে। ফলে যখন একটা পার্টি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে নিজের অভ্যন্তরীণ গঠন এবং জনপ্রতিনিধিত্বকে সমৃদ্ধ করছে, তো সেখানে তো আর কোনো অভিযোগ থাকতে পারে না। এখানে কি কুণালদা কখনো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, যেটা তুমি বললে যে যুব কংগ্রেসের সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, এখানে কি কখনো মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা ইমোশন প্লে করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পারফরমেন্সটা প্লে করে, এই জন্যই কখনো কখনো একটা সংঘাত বলবো না, বলি মমতাদির সঙ্গে যারা ছিল তারা যদি পারফর্ম না করতো তাহলে কি তৃণমূল? তুমিও জানো কুণালদা ইঞ্জিন, মমতাদি ফেস, মমতাদি শেষ কথা। কিন্তু মমতাদি একটা দল তৈরি করেছেন, নিশ্চিতভাবে সেখানে আবেগ একটা বিরাট সম্পদ, এবং মমতাদির লড়াইটা। আর অভিষেক তাতে একটা সময়োপযোগী পরিকাঠামো যোগ করে দিয়েছে, দিয়ে একে অপরের পরিপূরক হয়ে গিয়ে সেটা একটা অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। অভিষেকের ক্ষেত্রে কি লেস ইমোশন মোর পারফরমেন্স? না না, ও ইমোশনাল, ও খুব ইমোশনাল। এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না, কিন্তু না 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 না, অভিষেকও ইমোশনাল, বাট ওর এক্সপ্রেশনটা তোমাকে বুঝতে হবে। তুমি চট করে হয়তো সেটা বোঝা যায় না, বাট অভিষেক ব্যানার্জি 100% ইমোশনাল, কিন্তু ও ইমোশনটাকে কন্ট্রোল করে ও একটা মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেমকে ও একটা গুরুত্ব দেয়। কিন্তু সেটা মমতাদির, ওর কাছেও তো নেত্রী মমতাদি, ও তো বলে মমতাদির নেই। ফলে এখানে কোনো
বনামের ব্যাপার নেই, পুরোটাই এবং। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমার জেনারেশন যদি আমাদের বাড়িতেও দেখি, যিনি এই বয়স একটা ভাবনা চিন্তা একা টেনেছেন সংসারটাকে, তার দৃষ্টিভঙ্গি আর আজকে যে উঠে আসছে, একই কাজ একই লক্ষ্য, হয়তো পদ্ধতিতে একটা আলোচনা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় কোথাও দ্বন্দ্ব আছে, বরং এই পারস্পরিক আলোচনাটা এটা আরো তীক্ষ্ণ ধারালো করে তুলছে তৃণমূল কংগ্রেস। তাহলে এই যে অভিষেকের যে পেশাদারিত্বের কথা তুমি বলছো কুণালদা, যে স্ট্রাকচার, এবার দেখেই বোঝা যায় একটা স্ট্রাকচার, একটা পেশাদারিত্ব আছে, তার নিজের অফিস আছে, মেনটেন করে। তুমি কি মনে করো যে নাও ইট ইজ দ্য অপরচুন টাইম, যেখানে অভিষেকেরও যদি তৃণমূল সরকার গড়তে পারে যেতে, তাহলে অভিষেকেরও মন্ত্রিসভায় আসা উচিত, মানে অভিষেকেরও ওই পেশাদারিত্বটা মন্ত্রিসভাতে ইন্ট্রোডিউস করা উচিত? আমি এইটুকু বলতে পারি যে সরকারকে তো সমস্ত রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহযোগিতা করে চলেছেন, বা ওনার কর্তব্য উনি পালন করে চলেছেন, কারণ উনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু তার মন্ত্রিসভায় আসা উচিত কি উচিত না এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, আমার এখতিয়ার নেই। না, ব্যক্তি কুণাল ঘোষ, এটা ব্যক্তি কোনো পার্টি কুণাল ঘোষ বলছি না, আমি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলছি না, কিন্তু তৃণমূলের প্রার্থী হিসেবে আমি ইন্টারভিউটা দিচ্ছি, ঠিক। তো সুতরাং আমি তো ব্যক্তিগত ইন্টারভিউ দিচ্ছি না। তাহলে এটা একটা সময় যেমন রাজীব গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। তবে এটা নির্দ্বিধায় বলা যায়, যেদিনই হোক, সেটা আজ থেকে 10 বছর পর হতে পারে, তার আগে হতে পারে, পরে হতে পারে, বিরোধীদের কোনো সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলার মুখ্যমন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক তো এখনো সবটা জুড়ে দল, সরকার, পরিচয় যতটা সম্ভব উনি অভিষেক সেটা সাহায্য করছে। এই যে তুমি যেটা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, 100%। কিন্তু তুমিও জানো আমাদের সব পেশাতে, আমাদের সাংবাদিকতার পেশাতেও আছে, যে কেউ একেবারে এডিটর হয় না, রিপোর্টার হয়, তারপরে স্পেশাল রেল লাইন থেকে নেমেই বাইলাইন। অভিষেক যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছে, গোটা দলটাকে কিভাবে, সব থেকে ওর প্লাস পয়েন্ট হচ্ছে মমতা ব্যানার্জিকে সব থেকে কাছ থেকে দেখেছে, এটা একটা বিরাট ওর সুবিধা। মমতা ব্যানার্জির গোটা সার্কেলটা চেনে, স্টেট পলিটিক্স জানে, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন জানে, ন্যাশনাল পলিটিক্স জানে। এবার সেখানে সে সাংসদ হয়ে এসছে, দলের সাধারণ সম্পাদক, সমস্ত মন্ত্রী বা বাকিদের সঙ্গে ওর অত্যন্ত সুসম্পর্ক। ফলে ও যেটা জানে, ও যেটা শিখেছে, ওর যেটা অভিজ্ঞতা, তার সঙ্গে নিজেকে যেভাবে সদিচ্ছা নিয়ে গ্রুম করেছে, ফলে ও কিন্তু একদম আপন মনে তৈরি হয়ে যাচ্ছে এবং পরিণত অভিজ্ঞ হয়ে উঠছে। ফলে তার জন্য কিভাবে কোন স্লটে কখন আসবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, সেটা আমাদের নয়। আমাদের কাছে দুজনই কার্যত এক। মমতাদি আমাদের দলের শেষ কথা, এবং মমতাদির মুখকেই মানুষ, মানে আমরা দলটা সামনে মানুষের দরবারে নিয়ে যাই মমতা ব্যানার্জিকে। কিন্তু তাহলে টিম অভিষেক বলে কথাটা উঠে গেল, সেটা তো একটা আমাদের নতুন ছেলেরা যারা আছে, যারা সর্বসময় একসঙ্গে কাজ করে, ওটা সব জায়গাতেই হয়। কারণ সুভাষ চক্রবর্তীর অনুগামী শিবির ছিল না, গৌতম দেব, নেপাল দেব ভট্টাচার্য, এসব নামগুলো কাজ ছিল না, জ্যোতি বসুর বুদ্ধবাবু শিবির ছিল না, কিন্তু ওগুলো কোনো বিষয় না। এগুলো হচ্ছে হয়তো অভিষেকের সময় যাদের মানে কমিউনিকেশন বেশি হয়, বা ইয়াং ছেলেপুলে, ইয়াং জেনারেশন একটা কানেক্ট করে একরকম। যে দাদার অনুগামী বলছে, সে কিন্তু কখনো বলছে না যে আমি দিদির অনুগামী নই, সে কিন্তু দিদি জিন্দাবাদ বলে আমি দাদার অনুগামী বলছে। ফলে এখানে সংঘাত খুঁজতে যাওয়ার কোনো জায়গা নেই। এই শিবিরের কথাই আসি, অনেকে বেলেঘাটা থেকে কুণাল ঘোষের প্রার্থীপদ ঘোষণার আগে, তো মানে ঘোষণার আগে কেন বলছি, যে বলতে শুরু করে যে বেলেঘাটায় অনেক কাউন্সিলরদের নিয়ে, মানে অনেকগুলো শিবির, এবং কুণাল ঘোষের প্রথম 7 দিন কেটে গেছে সব শিবিরকে একসাথে করা। এটা কি ঠিক? আমার তো প্রথম দিনের সঙ্গে সবাই আছে, নাকি মন জোগাতেই নাকি সময় চলে গেছে? দেখুন, আমি এইটুকু বলি যে শকুনের সাপে গরু মরে। এখানে 8টা ওয়ার্ড, 8 জন কাউন্সিলর, এবং তার মধ্যে কয়েকজন সিনিয়র নেতা আছেন। এদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক। এবার আমি যখন প্রার্থী ঘোষণা হয়, আমি প্রথম পরেশদার বাড়ি যাই, পরেশদাকে প্রণাম করি, কারণ তিনি সিনিয়র, তিনি আজও বিধায়ক। তার অসুস্থতার কারণে আমি হয়েছি, আমার প্রথম কাজ হচ্ছে ওকে প্রণাম করে শুরু করা। এরপরে যে বাকিরা রয়েছে, একের পর একের অফিসে
আজন্ম কাল ধরে শুধু কাউন্সিলারই থেকে গেছেন, তারও নাকি এমআইসি এমআইসি, কিন্তু তারও যদি মানে নাকি শোনা যাচ্ছে যে একটা জিনিস হচ্ছে যে যদি কোনো নেতার কারুর মনে হয়ে থাকে যে তারও, আমি কোনো নাম করছি না, প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, তার মধ্যে তো কোনো দোষের নেই। একজন যদি রাজনীতি করেন, তার যদি মনে হয় যে আমি প্রার্থী হব, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন হতে পারে, কিন্তু দল যখন কাউকে ভাবছে, সেটা আমি হই বা যে সিটে যে হোক, যে দল কোনো কোনো কারণে বিধানসভায় কাকে দরকার, দল একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি তো কারোর কাছ থেকে কোনো অসহযোগিতা পাচ্ছি না, বরং উষ্ণতা পাচ্ছি। যাদের সঙ্গে আমার সঙ্গে যেমন জীবনদার যোগাযোগটা বেশি ছিল, স্বপনদার যোগাযোগটা বেশ ভালো ছিল, অয়ন আমার ভাইয়ের মতো আমার ওয়ার্ডের, সচিন আমার ভাইয়ের মতো আমার ওয়ার্ডের, ইকবালের সঙ্গে আমার পুরনো পরিচয়, আবার যে পবিত্র বিশ্বাস বা আশুতোষ দাস আমার আলাপ বাট যোগাযোগ কম ছিল, তারা তো প্রথম দিন থেকে আমাকে একেবারে নিজের দাদার মতো যেভাবে আগলে রেখেছে, মানে আমি আপ্লুত। ফলে যারা এইসব জল্পনা খুঁজছেন না, তারা ভোটের রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবে। বেলেঘাটা তো মানে কুণাল ঘোষের অ্যাকচুয়ালি মানে ঘরের মাঠ, হোম কনস্টিটিউয়েন্সি। আমি মমতাদির কাছে কৃতজ্ঞ, অভিষেকের কাছে কৃতজ্ঞ, আমি হোম কনস্টিটিউয়েন্সিতে লড়ার সুযোগ পাচ্ছি। 28 আমার ঘর বাড়ি, এখানে আমার রাজনীতি শেখা। শঙ্খ, যেখানটা তুমি বসে আছো এর সামনে এমএমডি বলে একটি জায়গা আছে, পুরোনো দিনে সিপাহীরা থাকতেন, ব্যারাক, বিধ্বস্ত ধ্বংসস্তূপের মতো বাড়ি ছিল, এবং একদম শেষে গিয়ে একটা করে বাথরুম। এখানে একটা উত্তম কুমারের গল্প আছে। হ্যাঁ, এখানে একটা উত্তম করার গল্প আছে। তো ওখানে আমাদের এক ছাত্র নেতা থাকতেন, মানে আমরা যখন ছাত্র রাজনীতি করি, প্রণব ব্যানার্জি আমাদের স্টেটের জেনারেল সেক্রেটারি ছিল। তা সেই থেকে আমার এখানে আসা শুরু। ওই বাড়ির দোতলায় বসে বসে আড্ডা মেরেছি অনেক দিন। দেখলাম কত কষ্ট করে মানুষ আছেন। পরবর্তীকালে আরো ভেঙে যেতে শুরু করলো। ঝড় বৃষ্টি কালবৈশাখী মানে লোকে ইনজিওর্ড হয়, ইলেকট্রোকিউটেড হয়। একটা ঘরে কি করে এত মানুষ এত কষ্ট করে থাকতে পারে? আর আমি উত্তম কুমারের ভক্ত, তো ক্রমশ একটা সিনেমা দেখলাম সূর্য তরুণ, উত্তম সুচিত্রা, বিকাশ রায়। উত্তম কুমার ইঞ্জিনিয়ার, উত্তম কুমার স্বপ্ন দেখছেন যে বস্তি ভেঙে সেই মানুষগুলোর জন্য একটা বহুতল করতে হবে, যাতে সবাই ঝলমলে আলোয় থাকবেন। তো সেটা নিয়ে ওনার সূর্য তরুণ সিনেমা 2008-9 থেকে আমার মাথায় ঢুকলো যে ওই প্রজেক্টটা এখানে করা যায় কিনা। কোথাও হয়নি ও জিনিস, ওটা সিনেমায় শুধু আছে, ইউটিউবে পাওয়া যাবে। তো একটা উদ্যোগ নিলাম। এরপর কাউন্সিলর ফারজানা আলমকে জিতিয়ে আনলাম, উদ্যোগ নিলাম, কিন্তু সিপিএম গভর্নমেন্ট, কাজ আর এগোয় না, গভর্নমেন্ট প্রপার্টি। অনেক দূরে এগোলো, ওখানে চাতালে বসে মিটিং হলো, প্রায় গণশুনানির মতো মিটিং। অধিকাংশই অবাক হলেন, আবার বিরোধী অনেকে গিয়ে বললো একদম না, সব প্রমোটাররা নিয়ে চলে যাবে, একবার এলাকার জমি ছেড়ে দিলে ও জমি আর পাওয়া যাবে না। বোঝালাম ঘরে ঘরে গিয়ে, কিন্তু তারপরে আমার জীবনে উত্থান পতন এসব গেল। তারপরে আবার অয়ন কাউন্সিলর, যখন ওকে আমরা জিতিয়ে আনলাম, নতুন করে আবার উদ্যোগ নিলাম। শঙ্খ, ঈশ্বরের আশীর্বাদে, মমতাদির শুভেচ্ছায়, পৃথিবীর কোথাও এই জিনিস আছে কিনা আমি জানি না, ওই বাড়ি থেকে শিফট করে অন্য জায়গায় রেখে সম্পূর্ণ সরকারি খরচায় ঝকঝকে বহুতল 2টো টাওয়ার হয়ে গেছে, 3rd টাওয়ারের কাজ চলছে। যারা একটা ঘরে থাকতেন এবং কমন বাথরুম প্যাসেজের শেষে ব্যবহার করতেন, আজকে 2 বেডরুম ফ্ল্যাট, অ্যাটাচ বাথ, বারান্দা, ফ্রি অফ কস্ট, একটা নয়া পয়সা কেউ নেয়নি। বাড়িটার নাম কি হবে? বাড়িটার নাম দেওয়া হবে সূর্য তরুণ, সেখানে উত্তম কুমারের মূর্তি বসাবো। তুমি কুণাল রায়, তুমি বলো, তুমি তো সাংবাদিক, বাংলায় 15 বছর ধরে সরকার চলছে, তুমি একটা সাফল্যের কথা বললে, কুণাল ঘোষ জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগত উদ্যোগে কি করেছে? এরকম অনেক করেছি, কিন্তু আমিও জানি এমপি ল্যাডের টাকা থেকে, এমপি ল্যাডের বাইরেও করেছি। তো এইখানে জানো একবার, এইখানে ওই পাশটা, এই খালপাড়ের ডান দিকে, তখন শোভন চট্টোপাধ্যায় মেয়র, আচমকা আগুন লাগলো, আচমকা। তখন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট কাজলদা বেঁচে, খবর দিল, ছুটে এলাম, কয়েকটা ঘর পুড়ে গেছে, একদম ছাই হয়ে গেছে, আর আসবাবপত্র, থালা বাসন কিচ্ছু নেই। ঢুকে ডান দিকে, সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফোন করে সব ব্যবস্থা করে মানিকতলা বাজার থেকে বাজার এনে এখানে একটা ক্লাব ঘরে সব রান্না টান্না তাদের জন্য ব্যবস্থা হলো। শোভনদাকে ফোন করলাম, শোভনদা বললো আমি সব ব্যবস্থা করবো, কিন্তু একটু সময় লাগবে।
শঙ্খ, আমি দ্বিতীয়বার ভাবিনি। এখানকার ছেলেদের, আমার সহকর্মীদের সঙ্গে ব্যাংকে গেছি, এটিএম এ গেছি, আমার টাকা থেকে টাকা তুলেছি, স্যালারির টাকা, কোনো এমপ্লয়ের টাকা না। ডেকোরেটরকে রেখে এক্ষুনি সাফাই শুরু হবে, নতুন বাঁশ পাবে, ঘর তৈরি শুরু। শোভনদাকে পরে বলেছি, পরের দিন অর্ধেক কাজ হয়ে গেছে, তুমি মেয়র্স রিলিফ ফান্ড থেকে একটু বাসন কোসন কেনার টাকাগুলো দাও। আমি তখন জানি না কিন্তু আমি কবে ভোটে দাঁড়াবো। না, এটা তো কুণাল ঘোষের ব্যাপার আছে, এটা আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে 15 বছর ধরে একটানা সরকার চলছে, তার বিরুদ্ধে তো একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি আরে হচ্ছে। এতদিন থাকলে যে কোনো জায়গায় মেদ জমে। হুম। তো তৃণমূলের এত বড় দল, এতদিন ধরে সরকার চলেছে, 100টার কাজ কি ঠিক না? ঠিক নয়। 98টা কাজ ভালো, 99টা কাজ ভালো, মানুষ তাই সমর্থন করছেন। একটা অন্যায় আছে, একটা অপরাধ আছে, একটা কাজ অসম্পূর্ণ আছে, কিন্তু এই ভুলটা ধরবে কারা? সিপিএম যারা করেনি, তারা ধ্বংস করেছে, নাকি বিজেপি যারা অন্য রাজ্যটাকে ধ্বংস করছে? এটা তো হোয়াট অ্যাবাউটারি হয়ে গেল। না, তা নয়, কিন্তু আমরা আমাদের ভুলটা আমরাই শুধরবো। এটা একটা ধারাবাহিক প্রসেস চলছে। মানুষ যদি শুধরে দেয়, মানুষ বুঝবেন। মানুষ যদি লক্ষ্মীর ভান্ডারকে শুধরোতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করেন যাতে আমও গেল ছালাও গেল, সেটা মানুষের ডিসিশন। কিন্তু এই মেয়াদে তো সাধারণ মানুষের, শিক্ষিত যুবকের চাকরিও বিক্রি হয়ে গেছে। এই এই 34 বছরের মেয়াদে এর থেকে বেশি গেছে। এখানে যদি কারোর অনিয়মে গিয়ে থাকে, আজকে এত ফেসবুক, এত চ্যানেল বলে লোকে জানতে পারছে। কয়েক এই আরো বান্ধবীর ফ্ল্যাট থেকে তো 50 কোটি টাকা বেরোয়নি দাদা। আরে সেই সময় কার বান্ধবী ছিল কা ছিল না, অতগুলো চ্যানেলও ছিল না, আর ফেসবুকও ছিল না। তাহলে তো কে কার, আমি আর নাম করতে চাই না, সিপিএম সব বড় নেতারা মারা গেছে। আমি বলছি, আমি নাম করছি না, তিনি আমারও স্নেহ করতেন। বড় নেতা, শীর্ষ নেতা, বিবাহিত মহিলা তার কাছে বিজ্ঞাপন নিতে গিয়েছিলেন, তার সংসার ভাঙিয়ে তাকে বিয়ে করেছিল, তাকে দেবতুল্য বলা হয়। এসব আর আমায় যেন না বলা হয়। ফেসবুক থাকলে এ সমস্ত না, জামা কাপড় ধুতিতে সাদা পুরো কালো হয়ে থাকতো, লোককে গাল দিতে ভালো লাগে, ওসব গপ্প আমাদের কাছেও আছে। জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, কে সবচেয়ে বেশি তৃণমূলের ক্ষতি করেছে? এইভাবে বলা খুব মুশকিল, কারণ এটা একটা আইনে এখনো কেউ দোষী প্রমাণিত হননি। পার্থদার ক্ষেত্রে একটা অস্বস্তিকর বিষয় ছিল, যার জন্য পার্টি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে, কিন্তু অন্য কোনো দল তো এই ব্যবস্থা নেয়নি। সিপিএম এর রশিদ খান রাইটার্স এর ঢিল ছড়া দূরত্বে 60টা ডনের টাকায় সিপিএম চলতো। আরডিএক্স, বাংলার বৃহত্তম সন্ত্রাস, সিপিএম করেছে। লালবাজার আর রাইটার্স থেকে ঢিল ছড়ার দূরত্বে একটা বাড়ি উড়ে গেল, 100 জনের বেশি হতাহত। একটা লোককে পুলিশ নেতাদের গ্রেপ্তার করিয়েছে, একটা লোককে, 6 জনকে 6 মাসের জন্য, আর লক্ষ্মী থেকে দল সাসপেন্ড করেছিল। লক্ষ্মী থেকে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। আজকে তারা শেখাবে, তারা শেখাবে। আজকে গণহত্যা, গণহত্যা, সংখ্যক গণহত্যা, প্রজন্ম অনেকেই রশিদ খার ঘটনা জানে না দাদা। জানতে হবে। তফাৎটা কি? সিপিএম যেমন একটা সময় 72 থেকে 77, 72 এসব বলতো, এটা তুমিও তো সেরকম বলছো রশিদ খার। একবারও না, তফাৎটা বুঝতে হবে। যাদের জন্ম 2006 সালে 7 সালে, তারা তো সিপিএম কি করেছে দেখেইনি। 2006-7 তো পরের কথা। আমার একটা থিওরি আছে। আমার জন্ম হাসপাতালে, আরজি করে। আমার বাবা মা দুজনে ওখানকারই ছাত্রছাত্রী ছিলেন, বাবা ওখানকার ডাক্তার ছিলেন, পরে পিজিতে। আমার জন্ম আরজি করে হাসপাতালে। আমরা যারা আছি, কারুর জন্ম হাসপাতালে, কারুর জন্ম নার্সিংহোমে, কারুর জন্ম বাড়িতে। ঠিক। আমাদের সমালোচকদের কারুর জন্ম হাসপাতালে নয়, কারুর জন্ম বাড়িতে নয়, কারুর জন্ম নার্সিংহোমে নয়, প্রত্যেকের জন্ম ফেসবুক। কারণ তার আগে একটা যে জমানা ছিল, তারা সেটা জানে না। ঠিক। গণহত্যা কি জিনিস হয়, প্রকাশ্য দিবালোকে বিজন সেতুতে 17 জন আনন্দমার্গী সন্ন্যাসিনীকে খুন করে দিয়ে গেল সিপিএম। তখন যদি আজকে ফোনের সঙ্গে মোবাইল থাকতো, কতগুলো লোক লাইভ করতো। আজকে সেটা করে না। আর শুধুমাত্র 30 এপ্রিল আনন্দমার্গী সন্ন্যাসীরা গিয়ে ওই ছবিগুলো দিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন, আমরা ভুলে যাচ্ছি। গণহত্যা, গণধর্ষণ, ইংরেজি তুলে দেয়া, কম্পিউটার ঢুকতে না দেয়া, নতুন জেনারেশনের ক্ষতি করা, সব হোল টাইমের বাড়িতে সরকারি চাকরি। সাধারণ কংগ্রেস যারা করেছে, অমুক যারা করেছে, তমুক যারা করেছে, চাকরি পায়নি। একের পর এক কেলেঙ্কারি সিপিএম করে গেছে।
তা আজকে তো সেগুলো তো লোককে মনে করিয়ে দিতে কিন্তু হবে। দাদা এই হোয়াট অ্যাবাউটারই হয়ে যাচ্ছে, সিপিএম কি করেছে তা বলে তৃণমূলের একটা মাপ হয়ে যায় না। কিন্তু আমি যেটা কে বলতে মাপ চাইছি, চেয়েছে? আমি যেটা ও তো মাপ বলতে চাইছি, চাইনি। বিজেপি আমরা বলছি আমাদের যেটা হয়েছে অন্যায় সেটা অন্যায়, আমরা সেটা সংশোধন করছি। কিন্তু যারা বলছে তারা এর থেকে বেশি অপরাধ করেছে, তারা এটা বলার কেউ নয়, তারা মঙ্গল গ্রহ থেকে আসেনি। আজকে এখানে এতগুলো দোকান আছে, একটা দোকানের বাইরে হুকে 10টা হ্যারিকেন জ্বলছে কিনা দেখো না। আগে তো প্রত্যেক পাড়ার দোকানের প্রথম হুকটাতে 10টা হ্যারিকেন জ্বলতো। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সন্ধ্যের পর থেকে কখন কারেন্ট থাকতো আর কখন কারেন্ট থাকতো না সারা পৃথিবীর সবাই জানে। আজকে লোডশেডিং বলে কিছু নেই, পাড়ার দোকানে হ্যারিকেন আর লম্পটা পাওয়া যায়। কিন্তু বিজেপি মনে করছে এই যে অ্যান্টি ইনকামবেন্সি এবং এই যে হিউজ পোল পার্সেন্টেজ, এটা নাকি পশ্চিমবঙ্গে কলকাতা সুনামি নাকি এসে গেছে এবং সব তৃণমূলকে ভাসিয়ে নিয়ে গিয়ে নাকি গঙ্গায় ফেলে দেবে, যে গঙ্গায় আজ সকালবেলা প্রাইম মিনিস্টারকে নৌকা বিহার করতে দেখা গেছে। ছাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি একটা কথা বলি, আজকেই আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি আমার 5 মাস আগের 18ই ডিসেম্বরের একটা প্রেস কনফারেন্স। সেদিন আমি ঘোষণা করছি অ্যানালিসিস করে এবার পোল পার্সেন্টেজ দারুণ ভাবে বেশি হবে, এই কারণে হবে, সহজ পাটিগণিত। সহজ পাটিগণিত। ফলে বিজেপি আর গঙ্গাবক্ষে মোদি, এটা তো মমতাদি সৌন্দর্যায়নটা করেছেন গঙ্গাবক্ষে। তা নরেন্দ্র মোদীর কলকাতায় এসে গঙ্গায় নৌকো চড়তে হলো কেন? উনি তো দিল্লিতে থাকেন, যমুনাটা তো ওনার বাড়ির পাশে, সেটা তো দূষিত হয়ে অ্যাসিডে ফেনা হয়ে গেছে, একটা মাছ বেঁচে নেই। তো ওনার ক্ষমতা থাকলে দিল্লিতে নিজের বাড়ির পাশে যমুনায় নৌকোয় উঠে ছবি দিন না। ছবি দিতে গেলে কলকাতার গঙ্গায় আসতে হয় কেন? না এটা ঠিক যে নরেন্দ্র মোদী সবরমতী নদীর পাড়ে সংস্কার করেছেন গঙ্গা। যমুনাটা কি উদাহরণ হবে? উনি ডেলি প্যাসেঞ্জারি, ওটা বিজেপি বলে যে স্টেট গভর্নমেন্ট, ডেলি প্যাসেঞ্জার, কেজরিওয়ালের গভর্নমেন্ট ডেলি প্যাসেঞ্জারি করছে তো এখন। হ্যাঁ, হুম। এত সেনা, এত আধা সেনা, হাল্লা চলেছে যুদ্ধে। তা এতবার দিল্লি থেকে কলকাতা, দিল্লি থেকে কলকাতা, মণিপুর যাচ্ছেন না কেন এখনো? মণিপুর যাননি কেন? বাংলার রাস্তায় রাস্তায় হচ্ছে সেনা আর আধা সেনা। তো এই সেনাগুলো যদি সীমান্তে থাকতো তাহলে জঙ্গিরা ঢুকে পহেলগাঁওতে এতগুলো বাঙালি পর্যটককে গুলি করে মারতো না, তাহলে পুলওয়ামায় এতজন আধা সেনা মারা যেত না, উড়িতে এতগুলো সেনা মারা যেত না। তা সেনা কোথায় নামাচ্ছে? পশ্চিমবঙ্গের ভোটে। আর কোথায় দেওয়ার কথা? সীমান্তে। একটা আস্ত অপদার্থ প্রধানমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষ তো তাদেরও বিচার করবেন যে এই ডেলি প্যাসেঞ্জারিটা যারা করছে তারা তাদের আসল কর্তব্যটা পালন করতে পেরেছেন না পারেননি, মানুষ সেটাও দেখছেন। দাদা বেলেঘাটা মানেই ভোটে সন্ত্রাস। একটা সময় আমরা দেখেছি, আমি যখন CPM করতো। সাংবাদিকতা করতে, বিজেপি বলছে নাকি এবার ইলেকশন কমিশন বলছে কোনো সন্ত্রাস করতে হবে না। আচ্ছা শঙ্খ, তুমিও তো সংবাদ মাধ্যমের দীর্ঘদিনের, একই সঙ্গে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরোচ্ছে গুজরাটে এখন একটা ভোট হচ্ছে, সেখানে জোর করে বিরোধীদের নমিনেশন দিচ্ছে না, বিরোধী শূন্য করে দিচ্ছে বিজেপি। নিজের বেলা আঁটি সুটি, পরের বেলা দাঁত কপাটি। তৃণমূল পঞ্চায়েত ভোটে করেছে দাদা, লড়েছে, যে একদম লড়েছে, যেখানে আমরা লড়ে জিতেছি। আজকে এতগুলো নেতা মন্ত্রী আসছে, যা ইচ্ছা আমাদের নামে গালাগালি করে যাচ্ছে। গণতন্ত্র আছে বলে হয়েছে, মানুষ ভোট দিলে দেখা যাবে মানুষ কাদের পক্ষে। রাজনীতির কথা দাদা আমরা অনেক বললাম, আমি এটা অন্য প্রসঙ্গে চলে যাই। যেটা কুণালদার সাথে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, দিল্লিতে তো আমরা সাংবাদিক হিসেবে, মানে কুণালদাকে সাংসদ হিসেবেও পেয়েছি, সাংবাদিক হিসেবেও আমি দেখেছি। কিন্তু একটা ঘটনা যেটা আমার বারবার মনে পড়ে, আমি লোককে উদাহরণ দিয়ে বলি যে আমি আর কুণালদা বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি, ভারত বাংলাদেশ জলবন্টন চুক্তির যে পুনর্নবীকরণ, সেই প্রোগ্রামের জন্য আমরা গিয়েছিলাম বাংলাদেশে এবং একই হোটেলে পাশাপাশি ঘরে ছিলাম, অটোয় চড়ে ঘুরতাম, রাত্রে ইলিশ মাছের ডিমের ঝোল খেতে বেরোতাম। ইলিশ মাছের ডিমের চচ্চড়ি, একটা গোটা ট্রেতে শুধু ইলিশ মাছের ডিম। ঢাকার রাস্তায় অন্ধকারে, কোথাও কিচ্ছু নেই, অন্ধকার, কাজ করতে করতে খবর পাঠাতে পাঠাতে সব রাত্রি দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলিশের ডিমের ঝোল খাবো বলে আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি ঢাকার রাস্তায়। ঠিক। এবং সেই সময় আমি কুণাল ঘোষকে দেখেছি, তখনও আমাদের হাতে খবর লিখে ফ্যাক্স করে পাঠাতে হতো। আমি কুণাল ঘোষকে তখন দেখেছি যে নিজের ঘরের খাটে শুয়ে পায়ের ওপরে পা রেখে ফোনে কপি ডিকটেট করছে, এবং বাড়িয়ে বলছি না যে একটা লাইন শুধরানোর জায়গা নেই, মানে একদম পরিচ্ছন্ন একটা খবর লিখছেন, কিন্তু সেটা ফোনে ডিকটেট করছেন। ইচ্ছা করার মতো বিষয়। কিন্তু আমি খুব কম সাংবাদিকদের দেখেছি যে একটা গোটা খবরকে ফোনে ডিকটেট করে দিচ্ছে এবং সেটাকে আবার রিপিট করতে হচ্ছে না।
তো এইটা মানে ভিতর থেকে সাংবাদিকতাটা রয়েছে। আমার তো প্রথম পছন্দ। কোনটা পছন্দ প্রথম, রাজনীতি না সাংবাদিকতা? সাংবাদিকতা, 100% সাংবাদিকতা। আমার রক্তে সাংবাদিকতা। আমার লিখতে না দিলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। কিন্তু আমি এখনো গল্প, উপন্যাস, তুমি সংখ্যাটা ছোট্ট কথা বলি, আমি এই পা ভেঙে গেছিল, শুয়েছিলাম, আমি একটা পুজো বার্ষিকীর উপন্যাস লিখতে শুরু করেছিলাম। তো পুজো অনেকটা লেখাটা এগিয়েছে, এবার লেখার তার মধ্যে আমার প্রার্থীপদ ঘোষণা হয়েছে এবং স্বভাবতই সকাল থেকে একটা অন্য তৎপরতা। এবার আমার কাছে দুটো উপায়, সেটা হচ্ছে মানে সহজ উপায়টা হচ্ছে আপাতত উপন্যাসটা বন্ধ করে দেওয়া এবং ভোটের পর বাকি অংশটা শেষ করা, কারণ সময় আছে। কিন্তু আমার মনে হলো আমি উপন্যাসটা যেভাবে ভেবেছি, যতগুলো ক্যারেক্টার ভেবেছি, ক্যারেক্টারগুলোর যা শেড ভেবেছি, আমার এই 1.5 মাসে আমি ভোট নিয়ে যা যা করবো আমার ছন্দটা কেটে যাবে। আমি এই ভোটের প্রচারের মধ্যে কয়েকদিন ভোর 3:30 ঘড়িতে অ্যালার্ম দিয়েছি, 4:45 থেকে 7:30 অবধি আমি পুজো সংখ্যার উপন্যাস লিখে সেটাকে জমা দিয়েছি, দিয়ে আমার কাজ শেষ করেছি। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কুণাল ঘোষ কখন পার্টি অফিসে বসেন, কখন সংবাদপত্রের অফিসে, কখন লেখেন, কখন ঘুমন। এটা মানে এই ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এটা আমার অনুপ্রেরণা হচ্ছে কপিল দেব। আমি কপিল দেবের ভক্ত, আর কপিল দেবের একটা সংলাপ আছে, যেখানে প্যাশন থাকে প্রেশার কথাটা সেখানে কোনো জায়গা নেই। যে কাজটা তুমি ভালোবেসে করছো তাতে তোমার ব্যস্ততা বাড়তে পারে, কিন্তু ওই চাপ আমি আর পাচ্ছি না, যদি কাজের প্রতি ভালোবাসা থাকে তাহলে ওই প্যাশন থাকলে প্রেশার থাকবে না। কিন্তু এর পরেও পাড়ায় একটা আড্ডা আছে। এবং আমি মনে করি এই যে সোমেন মিত্র, আমার স্ত্রীতে সোমেনদাকে ছোটদা ছোটদা করে বলা, রামমোহন রায় রোডে কি ছোটদা কুণাল ঘোষ? না তা নয়, কিন্তু আমি যেহেতু আমাদের ক্লাব আড্ডা এবং আমার বাড়ির তলায় একটা চায়ের দোকান আছে, একটা বৈঠকি ব্যাপার আছে, একটা বৈঠকি ব্যাপার এবং একটা আছে। পাড়া সবাইকে নিয়ে হই হই করে খেলা। আমি এত এত অল্প বয়স থেকে এই ওয়ার্ডে রাজনীতি করেছি বা উত্তর কলকাতা জেলায় রাজনীতি করেছি, ফলে আমাদের সময়ের লোক হয়তো কমে এসছে, বাট এখানে অলি গলিতে কে কোথায় আছে, কোন ক্লাব কি করছে, এবং তারাও অধিকাংশ আমায় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করেন। খেলাধুলো হলে এখনো নেমে পড়ি, একটু ব্যাট করবো। দোলের দিন তুমি পৃথিবীর কোথাও আমায় পাবে না, দোলের দিন সকালবেলা রাস্তায় পিচের রাস্তায় ক্রিকেট খেলা হবে, তারপর রং খেলা, রংটা খুব অল্প খেলা হয়, বাট ক্রিকেটটা খেলা হবে। তারপর বিভিন্ন পাড়ার যারা পুজো আছে, আমাদের একটা পুজো ঐক্য আছে, মানে এইগুলো একটা হয়ে গেছে যেগুলো ছোটবেলা থেকে, সেগুলো আমি চাই সেগুলো থাকুক। কুণালদা, আমরা প্রায় শেষের দিকে চলে আমি এসেছি। পার্ক স্ট্রিটের সেলুনে চুল কাটি না, আমি আমার পাড়ার সময় হার কাটি। সেটা কুণাল ঘোষের সাথে যে যায় না সেটা আমিও ভালো করে জানি, আমি নিয়ে কিছু বলছিও না। কিন্তু শেষ দিকে চলে এসেছি। অনেকে এখন টিপ্পণী করে কুণালদা বলছে যে এই ভোটে তৃণমূল নাকি কর্পূরের মতো উবে যাবে, এবং সেই কারণেই নাকি কুণাল ঘোষ বিকল্প পেশার ব্যবস্থা করে রেখেছে। বিরোধীরা কর্পূরের মতো হয়ে যাবে। কর্পূর বলছে। কর্পূর সিনেমা। আমি কৃতজ্ঞ অরিন্দম শীলের কাছে। আসলে অরিন্দম একটা বিষয় নিয়ে যেটা সিনেমা করছিলেন, বিশিষ্ট পরিচালক অরিন্দম শীল, তো সেইটা ওই ঘটনাটা, মূল ঘটনাটার সময় আমরা সাংবাদিকতায়, ফলে উনি স্টোরিটা ডেভেলপ করার জন্য সেখান থেকে আলোচনা করতে করতে বিষয়টা চলে আসে, ফলে আমি একটা রোলে অভিনয় করি এবং আমাকে খুব গাইড করেন অরিন্দম এবং ব্রাত্য বসু আমার বন্ধু। হ্যাঁ, এবং তারা যেসব পরামর্শ দেন তাতে আমার খুব সুবিধা হয়। তো কর্পূরটা তো রিলিজ করেছে, এবং আমার ইন্টারেস্টিং হচ্ছে কর্পূর যখন শুটিং চলছে, একদিন আমার একটা শট চলছে, তো ডিরেক্টর অরিন্দম শীল পাশের ঘরে বসে মনিটর দেখছেন, আর পরের শটটা দেবে ব্রাত্য বসু, মেকআপ করে, পুরোহিতের মেকআপ করে ব্রাত্য বসু বসে আছে, মানে অরিন্দমের কাছে বসে আছে, ও কিন্তু মনিটরে দেখছে। আমার শট শেষ হলো, ব্রাত্য বেরিয়ে এসে বললো, দারুণ হয়েছে বন্ধু, একটা কথা, আমার পরের ছবি শেকড়, ওটাই কিন্তু তোমায় আমি একটা রোল ভেবে ফেলেছি, সেই রোলটাই করতে হবে। ফলে আমি শেকড় বলে সিনেমাটাও করলাম, তারও শুটিং ডাবিং সব শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, সেটা আশা করি পুজোর আগেই মুক্তি পাবে। কর্পূর ছবিতে কুণাল ঘোষ রাজনীতিক, তারপরে কুণালদার সহকর্মী, আমারও বন্ধু দুলালের ওর ফাঁদ ফাঁদ, সেই মানে ছবি। আমি কর্পূর আর শেকড়ে দুটোই রাজনৈতিক নেতা, একটু নেগেটিভ চরিত্র, আর ফাঁদে হচ্ছি আমি পুলিশ অফিসার, দুলাল পরিচালক। আমি খাটছে। খুব খাটছে, আমিও দেখলাম। তার মানে রাজনীতিক পুলিশ হয়ে গেছে। এই ভোটের পরে কুণাল ঘোষ কি মন্ত্রীর চরিত্রে? না, এগুলো আমি বলছি, প্রথম কথা এগুলো আমি ভাবি না, আমি খুব খোলামেলা বলছি। লোকে না, যারা কেউ বন্দী হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, জেলে গেছেন, তারা এড়িয়ে যান, আর আমি আবার আগবাড়ি এগুলো টেনে কথা বলি।
কারণ আমার বন্দি জীবন আমায় শিখিয়েছে যে আমি কি, আমার বেঁচে থাকতে কতটা দরকার, আমার কতটা জায়গা দরকার, এবং লোকে আমায় কিভাবে আমি ভালোবাসাটা পেতে পারি। ফলে আমি এখনো যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা ঈশ্বরের কাছে আমার প্রাপ্তি। মমতাদির জন্য আমি নমস্কার জানাই। বাট আমার মূল কাজ যেটা আমার ভালোবাসার কাজ, আমি দিনের বেলা একবারে এত প্রচারের মধ্যেও সকাল থেকে রাত চষে ফেলছি। আজকে তুমি আমাকে অন্তত দুটো জায়গায় ধরেছো। এখন প্রচার শেষ হয়ে গেছে, এই মধ্যরাতে আমি বসে কিন্তু এখানে ইন্টারভিউ দিচ্ছি। মাঝরাত। কিন্তু আমি দিনের মধ্যে একদিন দুদিন পারিনি, আমি বিকেলে অফিসে ঢুকছি, সকাল থেকে অন্য অফিসে ট্র্যাক রাখছি, বিকেলে নিজে এডিটোরিয়াল মিটিং করছি, পেজ ওয়ান ডামি করছি, ভেতরের পাতার প্ল্যানিং করছি। ফলে আমি চাই আমি জনপ্রতিনিধি হিসেবে যেমন কাজ করব, তেমনি আমার মূল ভালোবাসা লেখালেখি, কাজ, চাকরি। আমি কিন্তু মানে আমি আমি ব্যবসায়ী নই, আমি আমি কিন্তু চাকরিজীবী। মানে আমাকে কনসালটেন্সি, বেতন, আমাকে মাস গেলে রোজগার করে খেতে হয়। ফলে আমার প্রায়োরিটি সেগুলো থাকবে। বাকি যখন যেভাবে জীবন যা দেবে আমি সেটা ফেস করব। ধন্যবাদ কুণাল দা। Thank you. আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে কুণাল ঘোষের কি এটা ফিনিক্স পাখির মতো ফিরে আসা, কারণ যে কুণাল ঘোষ একটা সময় কুণাল দাই বললেন যে নরক, কোটানকোট নরক, এবং সেখান থেকে আমি একটা শুধু যোগ করব, জেল খারাপ জিনিস, জেলে লড়াই হয়, নিজের সঙ্গে লড়াই। প্রেসিডেন্সি জেলের সেলে বসে, জেল হাসপাতালে বসে, হাতে স্যালাইন নেওয়া অবস্থায় আমি যে উপন্যাস লিখেছি, সেটা আনন্দবাজারের গোষ্ঠীর পুজো সংখ্যায় সেই উপন্যাস প্রকাশিত হয়েছে, আনন্দ পাবলিশার্স বই করে ছেড়েছে। আমাকে যদি অন্ধকার গুহাতেও কেউ ঠেলে দেয়, আমার কনফিডেন্স আছে আমি যদি জ্ঞানত করে অন্যায় না করে থাকি, তাহলে আমি সেই গুহা থেকে কোনো না কোনো জায়গা থেকে আমি সূর্যের আলো নিচে আমি দাঁড়াবো। আমাকে এখানে পুঁতলে আমি কিন্তু নতুন গাছ হয়ে বেরিয়ে আসবো। আমার পতন দেখেছে কয়েকজন। মিঠুন চক্রবর্তী মিঠুন দা তো পর্দা, ও তো জল ঢোড়া সাপ। বলছি আমার পতন দেখেছে কয়েকজন, উত্থান আমি সারা পৃথিবীকে দেখাবো। ফ্যান্টাস্টিক লাইন। এরপর আমার কিছু বলার থাকে না, কারণ আমাদের দেখতে হবে যে 4 মের পর যদি তৃণমূল সত্যি আরেকবার সরকার গঠন করে, তাহলে কুণাল ঘোষের যে উত্থানটা কোন স্তর পর্যন্ত পৌঁছয়। আজ এ পর্যন্তই। নমস্কার কুণাল দা, ধন্যবাদ। থ্যাংক ইউ।